এনআরসির সাথে সিএএ এর কি সম্পর্ক? প্রশ্ন হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন কিসের ওপর? মুসলিমদের সিটিজেনশিপ কি তাহলে কেড়ে নেওয়া হবে? হ্যালো ভিউয়ার্স, গত 11ই মার্চ 2024-এ মোদী সরকার তাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সিএএ লাগু করে দিল পুরো দেশ জুড়ে। সিএএ এর পুরো কথা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। 2019 সালে এই অ্যাক্ট এলেও কার্যকরী করা সম্ভব হয়নি দেশ জুড়ে অনেক প্রতিবাদের জন্য। কিন্তু অবশেষে বিজেপি সরকার পরবর্তী ভোটের দোরগোড়ায় সিএএ এনেই ফেলল। সিএএ নিয়ে অভিবাসী থেকে শুরু করে ভারতের সাধারণ নাগরিকদের মনেও অনেক প্রশ্ন রয়েছে, যেমন ভারতের মুসলিম নাগরিকদের ভবিষ্যৎ কি, এনআরসির সাথে সিএএ এর কি সম্পর্ক, অলরেডি যারা ভারতীয় তাদেরকেও কোনো সমস্যার মুখে পড়তে হবে কিনা, বা কোনো রাজ্য চাইলে এই সিএএ সেই রাজ্যে চালু হওয়া থেকে আটকাতে পারবে কিনা, এটসেট্রা এটসেট্রা। আজ আমরা সেই সব প্রশ্নের উত্তরই দেব। সব ডিটেলসে জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অনে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। প্রথমেই আমরা জানবো এই সিএএ আসলে কি। সিএএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে প্রশ্ন হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন কিসের ওপর? সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর ওপর সংশোধন করে নতুন অ্যাক্ট 2019-এ আনা হয়েছে। অর্থাৎ সংশোধনে যেটুকু বলা আছে সেটা ছাড়া বাকি সব কিছুই 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী কার্যকর থাকবে। সংশোধনীতে তাহলে কি বলা রয়েছে? অ্যামেন্ডমেন্ট বলছে যে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে যারা ইন্ডিয়াতে অভিবাসী হয়ে এসেছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, তাদের মধ্যে যারা হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান আর বুদ্ধিস্ট ধর্মের, তাদের নাগরিকত্ব দেওয়া। ওই 3 দেশে এই 6 ধর্মের মানুষ যারা সংখ্যালঘু হওয়ার দরুন নিপীড়িত হয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, তাদেরই নাগরিকত্ব দেওয়া হবে। আর একটা শর্ত হচ্ছে তারা কমপক্ষে 6 বছর ভারতে থেকেছে। পরবর্তী প্রশ্ন হলো এই 6 ধর্মের মানুষকেই কেন উল্লেখ করা হলো? ভারত সরকারের বক্তব্য অনুযায়ী যে 3টে দেশের কথা উল্লেখ আছে এই আইনে, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান, এই 3 দেশই মুসলিম প্রধান দেশ। এমনকি এই 3 দেশের সংবিধানও এই ফ্যাক্টকে স্বীকৃতি দেয়। তাই এই 3 দেশে মুসলিমরা সংখ্যালঘু হিসেবে নিপীড়িত হবে সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। মোটামুটি বিগত 50 বছরের ডেটা দেখলে দেখা যাবে যে পাকিস্তানে হিন্দু জনসংখ্যা 15% থেকে কমে 1.6%-এ নেমে এসেছে, বাংলাদেশে 22% থেকে নেমে 9.5%-এ এসেছে, আর আফগানিস্তানে 7 লাখ থেকে 7,000-এ নেমে এসেছে। সুতরাং কারা মাইনরিটি হিসেবে নিপীড়িত হয়েছে সেটা ডেটা দেখলেই বোঝা যায়। পরবর্তী প্রশ্ন হলো, যদি কোনো মুসলিমও 31শে ডিসেম্বর 2014-র আগে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসে থাকে তাহলে তাদের কি হবে? যেহেতু মুসলিম সম্প্রদায়কে নিয়ে সিএএ-তে স্পেসিফিক কিছু লেখা নেই, তাই এই প্রশ্নের উত্তর আসবে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 থেকে। 1955 সালের অ্যাক্টে বলা আছে যে কোনো দেশ থেকে যে কোনো ধর্মের মানুষ ভারতে এলে তাদের ভারতের সিটিজেনশিপ দেওয়া যাবে যদি তারা 11 বছর ভারতে থেকে থাকে তবেই। অর্থাৎ কোনো মুসলিম যদি মাইগ্রেটেড হয়ে থাকে আর যদি সে 11 বছর ভারতে থেকে থাকে তাহলে সে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। অর্থাৎ এই যে প্রতিবাদ উঠেছে যে মায়ানমারের রোহিঙ্গা বা পাকিস্তানের বালুচিরা বা বাংলাদেশের আহমেদিয়া যারা মুসলিম হলেও ডমিনেটেড আর ভারতে মাইগ্রেটেড হয়েছে তারা বঞ্চিত হবে সিএএ এর জন্য, এই প্রতিবাদটাও পুরোপুরি ঠিক নয়। পুরনো নিয়ম অনুযায়ী এরা সবাই সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবে যদি দেখাতে পারে যে তারা 11 বছরের বেশি ভারতে রয়েছে। ডিফারেন্স একটাই, ওই 6 ধর্মের মানুষ 6 বছরের মধ্যেই সিটিজেনশিপ পেয়ে যাওয়ার সুবিধা পাচ্ছে, যেটা কিনা মুসলিমরা পাচ্ছে না। এর পরের প্রশ্ন, মুসলিমদের সিটিজেনশিপ কি তাহলে কেড়ে নেওয়া হবে, বা যারা মাইগ্রেন্ট তারা সিটিজেনশিপ না পেলে তাদের কি দেশ থেকে বের করে দেওয়া হবে? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে
সিটিজেনশিপ দেওয়ার জন্য। এই অ্যাক্টে কারোর সিটিজেনশিপ কেড়ে নেওয়ার কোনো উল্লেখ নেই। এমনকি সিএএ তে অবৈধভাবে যারা দেশে বাস করছে তাদেরও ফেরত পাঠিয়ে দেওয়া হবে কিনা বা ডিপোর্ট করে দেওয়া হবে কিনা তারও কোনো উল্লেখ নেই। অর্থাৎ এই নিয়ে যে পুরনো নিয়ম কানুন জারি ছিল সেটাই কার্যকর থাকবে, ওই নিয়ে রুলে কোনো পরিবর্তন আসেনি। নেক্সট প্রশ্ন, যারা অলরেডি ভারতের নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, তাদের কি কিছু করণীয় আছে? স্ট্রেট ফরওয়ার্ড উত্তর হচ্ছে না। যারা অলরেডি ভারতের নাগরিক, সে হিন্দু বা মুসলিম বা যে কোনো ধর্মেরই হোক না কেন, তাদের জন্য এই সিএএ একেবারেই কার্যকরী নয়। অর্থাৎ তাদের চিন্তার কোনো কারণ নেই। এই আইন পুরোটাই হচ্ছে যারা ইললিগালি পরিযায়ী তাদেরকে চিহ্নিত করে ভারতের নাগরিকত্ব দেওয়া। পরবর্তী প্রশ্ন, এনআরসি যেমন শুধু আসামে চালু হয়েছে আর কোনো রাজ্যে চালু হয়নি, সেরকম সিএএও কোনো রাজ্য চাইলে আটকাতে পারে? এর উত্তর হচ্ছে না। কোনো রাজ্য চাইলেও সিএএ কে সেই রাজ্যে কার্যকরী হওয়া থেকে আটকাতে পারবে না। এই আইন পুরো দেশের জন্য লাগু হবে। নেক্সট আর শেষ প্রশ্ন, এনআরসি আর সিএএ এর মধ্যে কি সম্পর্ক? এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। ভারত সরকারের উদ্দেশ্য এনআরসি এর মাধ্যমে ভারতের সব নাগরিকদের চিহ্নিত করে তাদের এক রেজিস্টার বানানো, যাতে দেশের প্রত্যেক মানুষের হিসেব থাকে। এই এনআরসি ইমপ্লিমেন্ট করার জন্য জানা দরকার যে কারা ভারতে অবৈধভাবে বাস করছে, আর সেটা সম্ভব সিএএ এর মাধ্যমে। অর্থাৎ যারা অবৈধভাবে ভারতে বাস করছে তাদের খুঁজে নিয়ে নাগরিকত্ব দেওয়া। অর্থাৎ আসামে যাদের নাম এনআরসিতে নেই তারাও এই সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সিএএ সফল হলেই যারা অবৈধভাবে দেশে বাস করছে তাদের চিহ্নিত করা যাবে, আর তবেই এনআরসিকে ঠিকঠাকভাবে প্রয়োগ করা যাবে। সিএএ নিয়ে সাধারণত যে প্রশ্নগুলো সবার মনে উঠে আসতে পারে সেটা বিবেচনা করেই এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এটাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হয় এই সিএএ এর প্রভাব কি ভোট বাক্সে পড়তে পারে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে দেবেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আমরা খুব তাড়াতাড়ি আবারও ফিরবো এরকম আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, পাশে থাকবেন আর সুস্থ থাকবেন।